নমস্কার, আমি চন্দ্রানী। স্বাগতম আপনাদের আমার আজকের নতুন ব্লগে। কয়েকদিনের ছুটি, শহরের কোলাহল থেকে একটু দূরে যেতে ইচ্ছে করছিল, তাই বেরিয়ে এলাম পাহাড়ের কোলে সিটং আর নিমের সবুজ চা বাগানের মাঝে। আর ঠিক এই কারণেই আমরা আজকে চড়ে বসেছি জনশতাব্দী এক্সপ্রেসে। গন্তব্য হচ্ছে এনজেপি স্টেশন। জনশতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে প্রত্যেক দিন 2:25 দুপুরবেলায় ছাড়ে, আর ওদিকে এনজেপি স্টেশনে রাত 11টার মধ্যে পৌঁছে যায়। ট্রেন ছেড়ে দিয়েছে অনেকক্ষণ হলো, এখন প্রায় বিকেল 4টে বাজে। আমাদের বিকেলে স্ন্যাক্স চলে এসেছে। এখানে একটা চিড়ে ভাজা দিয়েছে আর দিয়েছে একটা চায়ের কিট, আপনি বানিয়ে খেতে পারবেন, ওরা গরম জলটা সার্ভ করে দেবে। একটা বিস্কিট দিয়েছে আর রয়েছে একটা খাস্তা কচুরি আর স্যান্ডউইচ। এই সবগুলোই হচ্ছে আজকের বিকেলের স্ন্যাক্স, আর চাটা ওরা পরে সার্ভ করে দেবে। ট্রেন থেকে বাইরের সূর্যাস্তটা দেখতে বেশ ভালোই লাগছে। আমি এখানে একটা রিলের মতন বানিয়ে ফেলেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ট্রেন যাত্রায় জানলার পাশের সিটটা খুবই উপভোগ্য। এখান থেকে বাইরের দৃশ্যটা দেখতে এত ভালো লাগে, আর আমার প্রত্যেকবারই না জানলার পাশের সিটটাই আমার পড়ে। এই বাইরের দৃশ্য দেখতে দেখতে অনেক সন্ধে হয়ে গেছে। এবার আমাদের ডিনার সার্ভ করে দিয়েছে। ট্রেনের ডিনার অনেকটা তাড়াতাড়ি দেয়, প্রায় 7টার মধ্যেই ট্রেনের ডিনার দিয়ে দিল। এখানে দিয়েছে ভাত, ডাল আর চিকেন কারি, আর রয়েছে একটা মিক্সড ভেজ। এখানে দই রয়েছে আর রুটিও রয়েছে। এটা রুটি বা পরোটার মাঝামাঝি একটা কিছু, তবে সবকটা খাবারই খুব গরম আর ভালোই খেতে। খাবারের সঙ্গে অবশ্যই করে একটা আচার দিয়েছে, আচারটা পরে খাবো। চলুন খাওয়া স্টার্ট করি, দেখি খেয়ে কেমন লাগছে খেতে। একটু ডাল আর ভাত মেখে খাই। খাবারের স্বাদটা মন্দ নয়, ভালোই লাগছে খেতে। আর সব থেকে বড় কথা, খাবারটা গরম গরম দিয়েছে বলে আরোই ভালো লাগছিল। আজ পরের দিন সকালবেলা আমরা গতকাল রাত্রির 11টার মধ্যেই এনজেপি স্টেশনে পৌঁছে গেছিলাম। এনজেপিতে আমরা একটা হোটেলে ছিলাম রাত্রিটা, আর সেখান থেকেই এখন সকালবেলা আমরা গাড়ি ধরে সিটংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। এনজেপি স্টেশন থেকে বেরোতেই চারিদিকে পরিচিত সেই শহরের কোলাহল, গাড়ির আওয়াজ আর মানুষের ভিড়। এখান থেকে ধীরে ধীরে আমরা ঢুকে পড়েছি পাহাড়ের দিকে যাওয়ার রাস্তায়। প্রথম দিকে রাস্তা বেশ চওড়া আর মসৃণ, দুপাশে দোকানপাট আর ছোট ছোট বাজার। কিছু দূর এগোলেই শহরের ব্যস্ততা আস্তে আস্তে কমতে শুরু করে। চারিদিকে বাড়িঘর কমে যায় আর তার জায়গায় নিতে শুরু করে সবুজ গাছপালা আর বন জঙ্গল। আমরা এনজেপির হোটেল থেকে ব্রেকফাস্ট না করেই বেরিয়ে পড়েছিলাম, সেজন্য ব্রেকফাস্টের জন্য একটা জায়গায় দাঁড়ানো হলো। এখানে ব্রেকফাস্টে দিয়েছে লুচি আর সবজি। সবজিটা খুব ভালো হয়েছে খেতে। আমরা এখানে সবাই খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া শেষ করে আবার যাত্রা শুরু করা হলো। সেবকের দিক দিয়ে ঢুকতেই আসল পাহাড়ি যাত্রা শুরু হয়। এখান থেকেই রাস্তা আঁকাবাঁকা হতে থাকে আর গাড়ির জানলা দিয়ে ঢুকতে থাকে ঠান্ডা পাহাড়ি হাওয়া। নিচে তিস্তা বয়ে চলেছে আর তার পাশ দিয়ে চলে যাওয়া পাহাড়ি রাস্তা। এই দৃশ্যটা সত্যি মন ভরিয়ে দেয়। যত উপরে উঠছি ততই চারিদিক ঘন সবুজ বন আর পাহাড়, মাঝে মাঝে ছোট ঝর্ণাও চোখে পড়ছে। এখান থেকেই মোবাইলের নেটওয়ার্কও ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, আর তখনই বোঝা যায় আমরা শহর থেকে প্রকৃতির কোলে ঢুকে পড়েছি। পাহাড়ি পথে চলতে চলতে ছোট একটা গ্রামের মধ্যে ঢুকে পড়েছি। গ্রামটার নাম অবশ্যই করে জানি না, কিন্তু খুবই সুন্দর একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। একে জনপথও বলা যায়। পাহাড়ি রাস্তায় পা রাখতেই মনে হয় যেন অন্য একটা জগতে ঢুকে পড়েছি। রাস্তা ধীরে ধীরে আঁকাবাঁকা হয়ে উঠে গেছে পাহাড়ের বুক চিরে। এক পাশে উঁচু পাহাড় আর আরেক পাশে গভীর খাদ।
নিচে দূরে দূরে দেখা যায় সবুজ বন আর নদীর রেখা। গাড়ি যত উপরে উঠছে ততই হাওয়াটা ঠান্ডা আরো তাজা হয়ে উঠছে। খোলা জানলা দিয়ে ঢুকে পড়ছে পাহাড়ের নিস্তব্ধতা, যেটা শহরে কখনো অনুভব করা যায় না। এই রাস্তাটা প্রচণ্ড খারাপ। বহু ভয়ে ভয়ে আমরা এই রাস্তাটা দিয়ে উপরের দিকে উঠে এলাম। এখন প্রায় শিলংয়ের কাছাকাছি পৌঁছে গেছি। এখন আমরা যাচ্ছি অহলধারা ভিউ পয়েন্টে। এখান থেকে আশেপাশের সৌন্দর্যটা খুব সুন্দর দেখা যায়। বিশেষ করে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে খুব ভালো মতন অনুভব করা যায়। আমাদের গাড়িটা আমাদের নিচে নামিয়ে দিয়েছে। এবার ওখান থেকে কিছুটা হেঁটে ওপর দিকে উঠতে হচ্ছে। গাড়িতে অনেকক্ষণ বসেছিলাম, সেজন্য পাটা খুব ধরে গেছে। ওই অবস্থাতেই আস্তে আস্তে হেঁটে ওপর দিকে উঠছি। গাড়ি আমাদের যেখানে নামিয়ে দিয়েছে সেখান থেকে ভিউ পয়েন্টটা, রাস্তাটা একটু খারাপ। ওই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে ওপরের দিকে উঠছি। ভিউ পয়েন্টের ওপরে প্রায় উঠেই পড়েছি। এখান থেকেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য। আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, তবে আরেকটু উপরে উঠলেই তাকে দেখা যাবে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আমাদের সামনেই রয়েছে স্লিপিং বুদ্ধা, যেটা আমরা কাঞ্চনজঙ্ঘা নামে পরিচিত। দার্জিলিং পাহাড়ে আসলে এই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য যদি দেখতে না পাই ভীষণ মন খারাপ হয়। তবে আজকে সেই সব মন খারাপ এক নিমেষে উধাও। চোখের সামনে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা আমাদের দেখা যাচ্ছে। দেখেই মন একদম আপ্লুত হয়ে গেছে। অহলধারা ভিউ পয়েন্টে আসলে এখানে একটা টিকিটের ব্যবস্থা আছে। টিকিট কেটে নিয়ে তারপরে ভেতরে ঢুকতে হয়। টিকিট কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমরা ভেতরে প্রবেশ করে নিয়েছি। অহলধারা ভিউ পয়েন্টে এসে দাঁড়ালেই মনে হয় চোখের সামনে পুরো পাহাড়টাই খুলে গেছে। দূরে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা সবুজ পাহাড় একটার পর একটা ঢেউয়ের মতন এগিয়ে গেছে দিগন্তের দিকে। এই পার্কটার মধ্যে অনেকগুলো দোকানপাট রয়েছে। দোকানিরা বিভিন্ন পসরা সাজিয়ে বসেছেন। বিভিন্ন রকমের শোপিস, শীতের জামা কাপড়, এছাড়া অনেক কিছু সম্ভার। এখানে খাওয়া দাওয়ারও জিনিসপত্র পাওয়া যাচ্ছে। চা কফি থেকে শুরু করে মোমো, বিভিন্ন রকমের আচার, অনেক কিছু। চারিদিকে ছোট ছোট চা গাছগুলোকে খুব সুন্দর দেখতে লাগছে। চা গাছের মধ্যে দিয়ে এখানে আবার বসার জায়গা করে দেওয়া রয়েছে। আপনি চাইলে ওখানে বসে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সূর্যের আলো যখন পাহাড়ের গায়ে পড়ে, সবুজ রংটা আরো উজ্জ্বল হয়ে ওঠে। অহলধারা ভিউ পয়েন্ট থেকে দেখা এই সৌন্দর্য শুধু চোখে দেখার জন্য নয়, এটা মনে গেঁথে যাওয়ার মতো এক অনুভূতি। এখানে দাঁড়িয়ে বুঝতে পারি প্রকৃতি কতটা নিঃশব্দে, কত সুন্দরভাবে কথা বলে।
চারিদিকে ঘুরে ঘুরে ভিডিও করছি, আর অনেকগুলো রকমের ফটো সেশনও হচ্ছে, সেলফি তোলা হচ্ছে, গ্রুপ ফটো তোলা হচ্ছে, অনেক কিছু। যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে, এবার একটু পেটে কিছু দিতে হবে। চারিদিক থেকে মোমোর এত ভালো গন্ধ আসছে যে ওটা না চেখে পারলাম না। পাহাড়ি মোমো খুব ভালো খেতে হয়, আমাদের এখানকার মতন নয়, কিন্তু অসাধারণ একটা টেস্ট। সবাই মিলে অল্প অল্প করে একটু মোমো খেয়ে নিলাম, কেননা অনেকটা সময় হয়ে গেছে, আবার হোমস্টেতে গিয়ে আমাদের লাঞ্চ করতে হবে, সেই কারণে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে কিন্তু রোদটা খুব ভালো লাগছে, আর এই রোদে বসে বসে মোমো খেতে আরোই ভালো লাগছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা অহলদারা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এলাম। এবার আবার ওই উঁচু রাস্তাটার থেকে আস্তে আস্তে আমাদের গাড়ি যেখানে দাঁড়িয়ে আছে ওইখানে এগোচ্ছি। এখানে আবার অনেকগুলো কমলা লেবু নিয়ে বসেছে একজন, তার কাছে দাম দস্তুর করা হচ্ছে, যদি পোষায় তাহলেই নেব। চারিদিকে অসংখ্য দোকান আর অনেক রকম চটরমটর জিনিস এখানে আপনারা দেখতেই পাবেন। বিশেষত বাচ্চারা ভীষণ আকৃষ্ট হয় এইসব দোকানপাতিগুলো দেখলে। শুধু কেবলমাত্র যে বাচ্চারা নয় তা কিন্তু নয়, বড়রাও এখানে অনেকেই দাঁড়িয়ে যাচ্ছেন বিভিন্ন রকমের জিনিসপত্র দেখে। আমরা এবার হনুমান মন্দিরের সামনে চলে এসেছি। এটা একটা বড় হনুমান স্ট্যাচু, আর এখান দিয়ে একটা নিচে চলে গেছে অনেকটা রাস্তা, সেখান দিয়ে একটা লেক দেখা যাবে, কিন্তু লেকটা এখন একদমই শুকিয়ে গেছে, যার জন্য এখন দেখাই যাচ্ছে না। উপর থেকে লেকের কিছুটা অংশ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, প্রায় একদমই শুকনো হয়ে গেছে। বর্ষাতে এই লেকটাতে জল থাকে। নামথিং পুখরি বা নামথিং লেক নামেও পরিচিত এই লেকটা। বর্ষাতেই এর আসল সৌন্দর্য ফুটে ওঠে। শীতে সমস্ত জল শুকিয়ে গিয়ে একদম চারিদিক শুকনো খটখটে হয়ে গেছে। সিটংয়ের থেকে মোড় নিতেই দুপাশে দেখা যায় কমলালেবুর গাছ। এই কারণেই সিটং পরিচিত অরেঞ্জ ভিলেজ নামে। এটা একটা অরেঞ্জ বাগান, এর মধ্যে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। এখানে হাত দিয়ে কমলালেবু পাড়া নিষেধ, শুধু ছবি তোলা আর ভিডিও করা যাবে। এত সুন্দর, সমস্ত গাছ জুড়ে কমলালেবু হয়ে রয়েছে, পুরো বাগানটাই অরেঞ্জ হয়ে রয়েছে। এই অরেঞ্জ গাছগুলোর সামনে একটু ভিডিও আর কিছু ফটো তুলে নিলাম। ছোট ছোট পাহাড়ি বাড়ি, ঢালু জমিতে সাজানো বাগান আর নিস্তব্ধ পরিবেশ, এই সব মিলিয়ে মনে হয় একটা ছবির ফ্রেমের মধ্যে ঢুকে পড়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এর পরের পর্বে আমরা ঘুরে দেখব সিটংয়ের হোমস্টে, সিটংয়ের গ্রাম, সিটংয়ের খাওয়া দাওয়া, সিটংয়ের লোকাল জীবনযাপন, সব কিছুই। পরের পর্বটা একদমই মিস করবেন না। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার করে দেবেন।